হাই ফ্রেন্ডস, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, আজকে আমরা 3 নম্বর ধারা নিয়ে এসেছি। ঠিক আছে, এর আগে 1 নম্বর ধারা ডিটেলসে আমি কভার করেছি, আর 2 নম্বর ধারাও কভার করে দিয়েছি। আমার চ্যানেলে ভিডিও পড়ে আছে, যে তোমরা দেখতে পারো। আজকে আমরা কথা বলবো 3 নম্বর ধারা সম্বন্ধে। তো 3 নম্বর ধারাতে এখানে লিখে রেখেছি, দেখো 3 নম্বর ধারা। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারা। তো 3 নম্বর ধারাতে কি আছে, এখানে আছে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে কোনো অঙ্গরাজ্যের অঞ্চলকে পৃথক করে অথবা 2টি বা ততোধিক অঙ্গরাজ্যের অঞ্চলসমূহকে পৃথক করে অথবা 2টি বা ততোধিক অঙ্গরাজ্যের সংযুক্তিকরণের মাধ্যমে অথবা কোনো ভূখণ্ডকে কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে নতুন রাজ্য গঠন করতে পারে। তোমরা 1 নম্বর ধারাতে পড়ছিলে যে রাজ্যসমূহের ইউনিয়ন হবে। আর 2 নম্বর ধারাতে বলছিলে যে ভারতে ভূখণ্ডে কোনো একটা রাজ্যকে অ্যাড করবে। আর 3 নম্বর ধারাতে কী আছে, এখানে অ্যাড আছে, গঠন করতে পারবে, কিন্তু এই 3 নম্বর ধারাতে এটাই আছে যে কোনো একটা যে রাজ্যটা, ধরো যে অংশ ভারতের ভূখণ্ডের যে অংশটা এখানে যুক্ত হলো, ওই যুক্ত হওয়া অংশটাকে ভারত চাইলে ভাঙতে পারে বা পরিবর্তন করতে পারে। বুঝতে পারছো? এটাই ডিটেলসে লেখা আছে বাংলাতে। দেখো, মানে পার্লামেন্ট, রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতিকে তো আগেই জানিয়ে দেওয়া হলো। এবার পার্লামেন্ট সে যখন মনে করবে তখন ওই রাজ্যটাকে কি করবে, একটা রাজ্যকে সে একটা রাজ্যের কোনো একটা ভূখণ্ডকে সে ভাঙতে পারে, কিংবা সামনাসামনি বা কোনো একটা 2টা রাজ্যের ভূখণ্ডকে সে ভাঙতে পারে, গঠন করতে পারে, কিংবা সে 2-এর অধিক, মানে 2টার বা 3টেরও বেশি একসঙ্গে রাজ্যকে একসঙ্গে ছোট ছোট তার ভূখণ্ডকে একসঙ্গে যোগ করতে পারে, কিংবা ভাগ করতে পারে, কিংবা কোনো একটা অথবা কোনো একটা ভূখণ্ডকে, ভারতের রাজ্যের বাইরে কোনো একটা ভূখণ্ড রাজ্যের সঙ্গে যেটা যুক্ত হয়ে গেছে, সে ভূখণ্ডটাকে কী করতে পারে, সে চাইলে পার্লামেন্ট আইন প্রণয়ন করে কী করতে পারবে, ওটাকে সে ভাঙতে পারবে বা পরিবর্তন করতে পারবে, বা ওর ভিতরে যাবতীয় কাজকর্ম করতে পারবে পার্লামেন্ট। তো এটাই সংবিধানের 3 নম্বর ধারাতে বলা আছে। আর এটাই হিন্দিতে বলা আছে যে তোমরা দেখো, संसद राष्ट्रपति के पूर्व अनुमति से भारत के किसी भी राज्यों का नाम, सीमा, क्षेत्रों के परिवर्तन कर सकती है। तो बुझते पेरेछो, तार माने संसद से चाइले राष्ट्रपति के पूर्व अनुमति से भारत से किसी भी राज्य का, भारत में बहुत सारा स्टेट है, 28 स्टेट है, 28 स्टेट से कोई भी एक स्टेट का से नाम, सीमा, क्षेत्र के परिवर्तन कर सकती है। तो ये তোমরা এখানে দেখতে পেরেছো। এবারে এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো। তার মানে 3 নম্বর ধারাতে এটাই বলা আছে যে ভারতের সঙ্গে বা ভারতের এই অঙ্গরাজ্যের সঙ্গে যেই ভূখণ্ডটা যোগ হলো, ওই ভূখণ্ডটা যেটা যোগ হবে, ওই ভূখণ্ডটা ভারত চাইলে এটাকে নাম পরিবর্তন করতে পারে, সীমাও পরিবর্তন করে, আবার ক্ষেত্রও পরিবর্তন করতে পারে সে চাইলে। এইবারে তোমরা এক্সাম্পলে দেখো কি এমপি মানে মধ্যপ্রদেশ ভেঙে 2000 সালে কি হলো, ছত্তিশগড় হলো। ইউপি মানে উত্তরপ্রদেশ, এরকম 2000 সালে 9 নভেম্বর উত্তরাখণ্ড হয়ে গেছে, এরকম করে এটাও হয়ে গেছে। তো এখানে একটা উল্লেখ আছে, যে এক্সাম্পল আছে, যে 3 নম্বর ধারাটা এরকম আছে। দেখো, তৎকালীন সময়ে কে প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন সময়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নেহরু ছিলেন। ঠিক আছে, তো সেই সময়ের একটা ঘটনা আছে যে বেরুবাড়ি ইউনিয়ন, সেই সময় একটা বেরুবাড়ির একটা ঘটনা আছে, যেটা 1960 সালে ঘটনাটা ঘটছিল। সেখানে একটা মামলা আছে, সেটা ছিল আমাদের পশ্চিমবাংলায় জলপাইগুড়ি জেলার বেরুবাড়িতে একটা ঘটনা ছিল। সেটা হচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল, নেহরু ছিল। নেহরুর সঙ্গে পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়েছিল, নেহরু নন চুক্তি, 1958 সালে। তো এই বেরুবাড়ি ঘটনাটা তোমাদেরকে আমি বলছি। দেখো, বেরুবাড়ি মামলাটা এমনই ছিল, ভারত, তোমরা তো জানো ভারত, ধরো এটা ভারত, ধরো এরকম আমি জাস্ট টেনে বোঝানোর জন্য টেনে দিচ্ছি, জাস্ট এখানে এটা দিয়ে টেনে দিলাম। ধরো এখানে বাংলাদেশ হবে, এটা একটু ডোবাসে হবে। তো ধরো এইখানটায়, ধরো এই যে এইখানটায় বেরুবাড়িটা ধরো আছে, এটা এইভাবে হয়তো এইখানটায় ধরো বেরুবাড়ি জায়গাটা আছে। এটা ধরো বেরুবাড়ি জায়গাটা, এই জায়গাটা বাংলা বা যখন ভারত
স্বাধীন হলো বা ভারতের সংবিধান যখন কার্যকর হয়ে গেল, তারপরে এই মামলাটা হয়ে গেছিল যে এখানের কিছু ব্যক্তি পাকিস্তানকে চলে যাবে, আর ভারতেরও এখানে ধরো কোনো একটা জায়গা রয়ে গেছে, ধরো এইখানটায়, আর এখানের ব্যক্তি এখানে আসবে আর এখানে ব্যক্তি সেখানে যাবে, এটা নিয়ে একটা মামলা চলছিল বহুক্ষণ। ঠিক আছে, বেরুবাড়ি মামলাটা এখানে দেখো, এখানে ডিটেলসে লেখা আছে, দেখো লেখা আছে এখানের সঙ্গে একটি চুক্তির ফলে বেরুবাড়ি অঞ্চলটা পাকিস্তানের নিকট হস্তান্তরের স্বীকৃতি স্বাক্ষরিত হয়। দেখো বেরুবাড়ি মামলাটা কী আছে তাহলে, মনে রাখো যে যখন 1958 সাল ছিল তখন পাকিস্তানের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছিল, একটা ভারতের ভূখণ্ড নিয়ে। এই ভারতের এই যেটা ভূখণ্ডটা ছিল ওইটা হচ্ছে চুক্তিতে ঠিক হয়েছিল, যে আলোচনা হলো নিজেদের মধ্যে এই ভারতের ভূখণ্ডটাকে অন্য একটা দেশকে, পাকিস্তানকে দিয়ে দেবে। এটার জন্য রাষ্ট্রপতি কী করলো, 143 নম্বর ধারা, দেখো 143 নম্বর ধারা অনুযায়ী বিষয়টি পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছিলেন। মানে ভারতের যে কোনো একটা ভূখণ্ডকে আমি অন্য একটা দেশকে স্থানান্তরিত করে দেবো, আমাদের দেশে তো না হয় এটা চলছে সংবিধান সংশোধনের মাধ্যমে পাঠানো গেল, কিন্তু অন্য একটা দেশে যে তাদেরও তো দেশে কোনো না কোনো সংবিধান আছে, নিশ্চয় কোনো না তাদেরও তো নিয়মকানুন আছে, কিন্তু তাদের দেশে যে পাঠাচ্ছি এটা কি আমাদের এই নিয়মের মধ্যে পড়তেছে? এটা তো তখন ছিল না, সেই সময় তো এই এই ধারাটা তো ছিল না। তখন রাষ্ট্রপতি কী করলো, রাষ্ট্রপতি 143 নম্বর ধারা অনুযায়ী বিষয়টি কার কাছে পাঠাইলো, এটা পাঠানো যাবে না যাবে না। তখন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী চাইলে যে এই জায়গা, এই ভূখণ্ডটা অন্য একটা মানে দেশকে দিয়ে দিবে, এরকমও তো নয়। কিন্তু এটা করতে গেলে কী করতে হবে, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছিল। এবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী বক্তব্য জানায়, সুপ্রিম কোর্ট বলে 3 নম্বর ধারায় এসে বলল যে না, এই এই যে 3 নম্বর ধারা আছে, এই ধারাটা হচ্ছে মানে ভারতের কোনো একটা ভূখণ্ড অনুযায়ী সরকারের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের কাছে ভারতের ভূখণ্ড হস্তান্তরের ক্ষমতা অর্পিত হয়নি। মানে বুঝতে পারছো, মানে ভারতের কোনো একটা ভূখণ্ডকে যে অন্য একটা দেশকে দিয়ে দেবে, এই ক্ষমতাটা মানে মানে সরকারের নেই, এই ক্ষমতাটা সরকারের নেই। এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাকে কি করতে হবে, গণতান্ত্রিক সংযুক্তিকরণের উদ্দেশ্যই ব্যক্ত আছে। তবে এখানে আরেকটা বলা হয়েছে 368 ধারা, 368 ধারাতে কী বলা আছে, 368 নম্বর ধারাতে বলা আছে পার্লামেন্ট সংবিধান সংশোধন করে ভারতের কোনো অংশকে বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করতে পারবে। তার মানে একটা জিনিস এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের দেশের যদি সরকারও চায় যে ভারতের কোনো একটা ভূখণ্ডকে বিদেশি রাষ্ট্রের কাছে পাঠাবে, কিন্তু সেটা পারবে না। তার জন্য কী করতে হবে, সংবিধানটাকে চেঞ্জ করতে হবে, সংবিধানটাকে পরিবর্তন করতে হবে। 368 নম্বর ধারাটা এখন বর্তমানে বাইরে আছে, তবে 368 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট সংবিধান সংশোধন করে ভারতের কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করতে পারবে। এইবারে এখানে একটা জিনিস তোমরা দেখো, সুপ্রিম কোর্টের মতামতের পরিপ্রেক্ষিতে 1960 সালের সংবিধানের নবম সংশোধনের মাধ্যমে, মানে 1960 সালের সংবিধানের নবম সংশোধনের মাধ্যমে পাকিস্তানের নিকট বেরুবাড়ি হস্তান্তরের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। সুতরাং এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে ভারতের ভূখণ্ডে কোনো একটা অংশকে সেখানে পাঠানোর জন্য কী করতে হবে, সংবিধান সংশোধন করা ছাড়া কোনো বিকল্প নেই। তার মানে এখানে এটাই বলা আছে যে এই ক্ষেত্রে কী আছে, সংবিধান সংশোধন ব্যাপারটি পার্লামেন্টের সর্বেসর্বা। তার মানে তোমরা বুঝতে পারলে, তার মানে এটা মনে রেখো যে ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারাতে কী আছে, তাহলে ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারাতে এটাই বলা আছে যে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে কোনো একটা অঙ্গরাজ্যের অঞ্চলকে পৃথক করতে পারে, অথবা দুটো অঙ্গরাজ্যের অঞ্চলকে পৃথক করতে পারে, কিংবা 2-3টা অঙ্গরাজ্যের একসঙ্গে যুক্ত করতে পারে। এটাই হচ্ছে এ ধারাতে বলা আছে। আর এটাই হিন্দিতে এটাই লেখা আছে যে কোনো একটা রাজ্য হোক বা দুটা রাজ্য হোক, এটাই সে নাম সীমা ক্ষেত্র পরিবর্তন করতে পারে। আর চেঞ্জের মামলা আর যদি আসে, যে বেরুবাড়ির মতো একটা মামলা যেটা হলো বর্তমানে, বেরুবাড়ি যেটা ছিল বেরুবাড়ি, এটা এখন অর্ধেকটা বাংলাদেশ পেলো আর অর্ধেকটা আমরা পেলাম ভারতে। মানে ধরো বেরুবাড়ি এইটা তো অর্ধেকটা এরকম হবে, এই পাশের দিকে বাংলাদেশ পেলো মানে পূর্ব পাকিস্তান, আর এই পাশে আমাদের ভারতবর্ষে রয়ে গেল। মানে পশ্চিমবাংলার মামলা ছিল তো,
আর এটাই হচ্ছে এখানে উল্লেখ করা আছে যে বেরুবাড়ির মতো মামলায় সরাসরি সরকারের কোনো এখানে ভূমিকা নেই। এটার জন্য আমাদেরকে যারা সংবিধান প্রণেতা তারা এখানে উল্লেখ করে দিয়ে গেছিলেন যে এটা করতে গেলে তোমাকে সংবিধান চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে, তার জন্য 368 নম্বরটাকে এটা বাইরে রাখা আছে। আর এর জন্য সংবিধান চেঞ্জ করতে গেলে ভারতীয় সংবিধানের নবম সংশোধনের মাধ্যমে 1960 সালে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী নবম সংশোধনের মাধ্যমে এই বেরুবাড়ি অঞ্চলটি পাকিস্তানের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমরা বুঝতে পারলাম এটাই যে সংবিধান পরিবর্তন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তার জন্য এখানে বলা আছে যে সংবিধান সংশোধনের ব্যাপারটি পার্লামেন্টেই সর্বেসর্বা। তো এখন পর্যন্ত আমি তোমাদেরকে যেটা দেখালাম তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছো ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারাতে কি বলা আছে। তো এর আগে আমি আলোচনা করেছিলাম যে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা আর 2 নম্বর ধারা। আজকে তোমাদেরকে আমি ডিটেলসে বোঝালাম যে 3 নম্বর ধারাতে কি লেখা আছে। তো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছিলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।